আপনারা আজকে 11 দলীয় যে জোট, সেই জোটের পক্ষ থেকে ইসিতে গিয়েছিলেন। সেখানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি আবার আপনাদের যে এনসিপি, সেটার নির্বাচন পরিচালনা যে কমিটি আছে, সেই কমিটির আহ্বায়ক, সেই কমিটির গুরুত্বপূর্ণ সদস্য আপনি। সেখানে তিনি বলছেন যে দলীয়ভাবে পর্যবেক্ষণ করেছেন তারা, এবং বেশ কিছু জায়গায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি অস্বাভাবিক আচরণ করছেন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সেটা পুলিশ আছেন, জনপ্রশাসনের কর্মকর্তা আছেন, মাঠ পর্যায়ে তারা কিছু অস্বাভাবিক আচরণ করছেন, আরও অনেক অভিযোগ। এই অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে কল দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, এই ধরনের অভিযোগ আপনারা করেছেন। তারা কারা? তাদের পরিচয় কি নির্বাচন কমিশনে দিয়েছেন আপনারা? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার এখানে উপস্থিত যারা সবার আলোচন তাদের শুভেচ্ছা। দেখেন, এখানে আমরা আসলে মানে যেই অভিযোগগুলো করেছি সেগুলো আসলে স্পেসিফিক বলতে সেগুলো আমাদের যারা প্রার্থী আছেন, তো সেই প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু সেই এলাকায় যারা রিটার্নিং কর্মকর্তা আছে তাদের কিন্তু অভিযোগ দেওয়া হয়েছে, এবং বারবার করে আমরা কিন্তু যখন ইলেকশন কমিশনে যাচ্ছি যে এই ধরনের আমি যদি বলি যে সেটা প্রশাসনের লোক, প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত নির্বাচনের সাথে সম্পৃক্ত তারা থেকে, সেই মানুষগুলো থেকে শুরু করে এই ব্যবসায়ী পর্যন্ত সবাই আসলে ধরেন একটা নির্দিষ্ট দলকে সমর্থন করছে, যেখানে এবং সেই জায়গা থেকে সেই সমর্থনটা হতে পারে একটা প্রত্যেকটা মানুষই রাজনৈতিক, সেই জায়গা থেকে তাদের এক ধরনের সমর্থন থাকতে পারে, কিন্তু সেটা যদি আসলে নম্রভাবে তার দায়িত্ব পালন কে আসলে সারপাস করে ফেলে বা পেশাদারিত্বের জায়গায় সেটা যদি প্রশ্নবোধক একটা চিহ্ন থাকে, সেটা আসলে অসুবিধার। এবং আমরা কিন্তু এই বিষয়গুলো বারবার করে ইলেকশন কমিশনে যখনই আমরা গেছি আমরা কিন্তু তাদের মানে কনসার্নে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটা যেটা হয়েছে যে এই ক্ষেত্রে আমরা স্থানীয় পর্যায়ে যখন রিটার্নিং কর্মকর্তাকে আমাদের যারা অভিযোগকারী তারা যখন অভিযোগ করেছে প্রার্থীর পক্ষ থেকে, সেখানেও যেরকম কোনো আমলে নেওয়া হয় না। এবং আমরা যখন ইলেকশন কমিশনে গেছি, এবং আমরা কিন্তু আজকে ইলেকশন কমিশনার ছিলেন, ওনাদের কিন্তু আমরা স্পষ্টভাবে বলে এসেছি যে আপনাদের তো আগে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনারা কোনো জায়গা থেকে কোনো ব্যবস্থা নেননি। এবং দেখেন, যখন নির্বাচন মানে ওনারা কি জবাব দিয়েছেন? ওনারা তো আসলে জবাব দেন না, ওনারা তো আসলে শোনেন না, সবকিছু। মানে এটা কি বিষয়টা কি এরকম যে আপনারা যে অভিযোগগুলো করেছিলেন সেগুলো তদন্ত করেছেন, তারপরে ভেতরে ভেতরে নিষ্পত্তি হয়েছে, সেটা মানে সেরকম কিছু বলেছেন তারা? না, ওনাদের পক্ষ থেকে মানে সবচেয়ে অবাক করার বিষয় এটাই যে ওনারা যখনই আমরা যাই ওনাদের এই অভিযোগগুলো করি, ওনারা খুব গুরুত্ব সহকারে এটার ব্যাপারে ব্যবস্থা নেবেন বা এটা আমলে নেবেন বলে ওনারা নোট নেন, এবং পরবর্তীতে এটার কোনো ফলো আপ আমরা যখন মানে জানতে চাই তখন এটার কোনো ফলো আপ ওনারা বলতে পারেন না। সুতরাং এখানে আমার মনে হয় যে ইলেকশন কমিশন একটা মানে নিষ্ক্রিয় রেফারির ভূমিকা পালন করছে, তো এটি তো আসলে খুব অসুবিধার। এবং দেখেন, আমরা যখন সেই কারণে এই অভিযোগটা করেছেন আপনারা। জি জি জি, একদম একদম। জি, নীলোফার চৌধুরী মণি, মানে ইঙ্গিতটা তো ওই একটি দলের যে কথা তারা বলছেন, ইঙ্গিতটা আসলে যেহেতু আরেকটি জোট আছে, সেটা বিএনপি দলীয় জোট, বিএনপি নেতৃত্বাধীন জোট, নাকি আপনারা মাসুদ ভাইদের যে ইসলামী ঐক্য জোট সেটাকেও ইঙ্গিত করেছেন? মানে মনিরা শারমিন যদি একটু ক্লিয়ার করেন তাহলে আমার যেতে সুবিধা হয়। আমি এটা বলতে পারবো না, আমি এইটুকু আমাকে বলছেন। জি জি, আমি এইটুকু বলতে চাই যে নির্বাচন কমিশনে বিএনপিও অনেকবার, বেশ কয়েকবার বড় বড় কারণ নিয়ে আমরা গিয়েছি, আমরা তেমন কোনো বিচার পাই নাই। কারণ আমরা বলেছি পোস্টাল ব্যালটের যে ছাপটা যেখানে ধানের শীষ দেওয়া হয়েছে সেটা আমাদের জন্য বা দেশবাসীর জন্য কতটা সমস্যা তৈরি করেছে। বিদেশে যতগুলো জায়গায় আপনার পোস্টাল ব্যালট পাওয়া গেছে, সব কোনো একটা দলের ওইখানে বাসায় পাওয়া গেছে। আমরা কিন্তু এই কথাগুলো বলেছি। পাশাপাশি আমরা আপনার বলেছি যে নারীদেরকে কোনো একটা দল বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে বিকাশ নাম্বার এবং ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার চাওয়াচ্ছে, এবং মানুষের মাথায় শপথ করিয়ে, কোরআন শরীফ শপথ করিয়ে তারা ভোটের জন্য যে এগুলা ভোটের সম্পূর্ণরূপে আপনার শর্ত ভঙ্গ করে কাজ করছে, এটা বিএনপি থেকে জানানোর পরেও কিন্তু আমরা তেমন কোনোই বিচার পাইনি। ইসি শুধু শুনেছি, ইসি কোনো কাউকে কোনো ডেকে নিয়ে কিছু বলে নাই, আমরা এটা দেখিনি।
তো আমরাও তো বলতে পারি। এবং কোন একটা দল যেভাবে চ্যালেঞ্জ করে, যেভাবে থ্রেট দিয়ে, যে বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে দোয়া নিয়ে আসতে ভোটের সেন্টারে, তো এই জায়গাগুলো আমরা কিন্তু, যে বিচারগুলো যেভাবে পাওয়া উচিত, আমরা কিন্তু কিছুই পাইনি। আচ্ছা, বাট আমরা মানে অন্যদের মতো এগুলো সবাই বলতে পারি না। সবাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একই ধরনের নিষ্ক্রিয়তার অভিযোগ বিএনপিরও। না না, আমি মনিয়াপাও একটা যেটা কথা করলেন। এখানে বলতে চাই, একটুখানি যদি সময় দেন। তারা তো বিভিন্ন ভাবে যখন ইশরাককে আপনার গ্যাজেট করতে বাধ্য হয়েছে, কারণ যখন রায় হয়, রায় হলে তো গ্যাজেট করতেই হয় একটা ইসি, তখন ইসি কে ঘেরাও দেওয়া থেকে শুরু করে কত রকমের কালার করার চেষ্টা করলো। অথচ এই ইসি যখন ব্যালট ছাপালো, বললো যে এটা আলফাবেটীয় ভাবে ছাপিয়েছে, অথচ আনারসের, আপেলের পরে আনারস আসছে, আপনার দাড়িপাল্লার পরে দালান আসছে, আগে পরে দালান আসছে। এই জিনিসগুলো, এগুলো তো সবই উল্টাপাল্টা তারা করেছে। তারা কি জেনে বুঝে করে নাই? অ্যালফাবেট কি ওইখানে মাসুদ ভাইয়ের মিলেছে? কাছে একটু যাই। মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, আপনাদের কোনো অভিযোগ আছে নাকি? তাহলে আসলে আর মানে যে রেফারির বিরুদ্ধে সবাই অভিযোগ করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বলে? আমরাও আজকে গিয়েছিলাম, আমিও ছিলাম সেই আচ্ছা। টিমে। আমরাও বেশ কিছু বিষয় বলেছি। তো তার মধ্যে একটা বড় যেটা ছিল হলো মোবাইল নিষিদ্ধকরণের যে বিষয়টা, জি। এটা আমরা বললাম, বলার পরেই আমাদের ওই মিটিং এ ইসি সচিব বললেন যে আমরা একটু পরে এটাকে ইনশাআল্লাহ আমরা এটা চেঞ্জ করব, কিছু কারেকশন করে দেব। তো আমরা দেখলাম যে তারা এটা করলো, অসুবিধা নেই। অন্য বিষয়গুলো আমরা আজকে প্রায় 10টার মতো আমরা অভিযোগ বা আলোচনা নিয়ে গিয়েছিলাম। তো তারা আমাদের সাথে আন্তরিকভাবে এই কথাগুলোর উত্তর দিয়েছে বা ব্যবস্থাপনা করেছে। যেমন জাল ভোট প্রসঙ্গে আমরা বলেছি, তো তারা এই ব্যাপারে আরো কিছু মতামত বলেছে যে না, এটা করতে পারবে না। তো এটা আসলে দেখার বিষয় যে ওই দিন আসলে কি করে। যেমন সিল বানানো প্রসঙ্গে আমরা বলেছি, একটা দল তাদের ধরাও পড়েছে, 2জন সিল বানাচ্ছে। তো এটা তারা বলেছে যে এটা ওইটাই ঘটনা, শেষ, আর কোনো ঘটনা নেই। আমরা যদিও তাদেরকে আরো বলেছি যে যেটা ধরা পড়েছে এর বাইরে আরো তো থাকতে পারে। তো এরপরে আমাদের অনেক জায়গায় যে হামলা হয়েছে এগুলি আমরা বলেছি। এরপরে দেখা যায় যে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে এটা কিন্তু মানে অনেক দলেরই আমরা দেখতে পাচ্ছি যে আমরা কমিশনকে বললাম যে আপনারা বললেন এই পরিমাণ খরচ করা যাবে, এত টাকা খরচ করা যাবে, কিন্তু আপনারা তো আপনাদের চোখের নাকের ডগাতেই অন্যান্য দল প্রচুর খরচ করতেছে। তো এই জায়গাটা তো আপনারা ধরেন না বা বলেন না। তাহলে তো আমরাও এরকম হবো যে ভবিষ্যতে যে আমরা কখনো, আপনাদের আইন থাকবে, আইন আমরা তোয়াক্কা করবো না। এগুলি আমরা বলে এসেছি। তো আরো আমাদের বেশ কিছু বিষয় ছিল, এগুলি আমরা বলেছি। তো একটা তো দেখলাম আমরা বলার পরে তৎক্ষণাৎ, হ্যাঁ, ঠিক হয়ে যদিও গেল। অন্যান্য দলও জি। বলেছে, তৎক্ষণাৎ এটাকে তারা একটা রিফ্লেকশন দেখা গেছে মোবাইল নিষেধের ব্যাপারটা। এরপর টাকা লেনদেনের ব্যাপার যেগুলি করছে এগুলি আমরা রিপোর্ট করেছি। ওরা বলেছে যে আমরা এগুলি শক্ত হাতে এগুলি আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এটা আমাদেরকে তারা আশ্বস্ত করেছে। জি, লুৎফুন ইকরাম, মানে কি দেখছেন সবাই, মানে এটা কি নির্বাচনের সময় এরকমই থাকে, মানে নাকি? না, এটা এই ধরনের অভিযোগ অতীতের নির্বাচনগুলো তো হয়েছিল, কিন্তু অতীতে যে নির্বাচন কমিশন সেই অভিযোগগুলো কিন্তু ওইভাবে মানে খুব একটা আমলে নেয়। তো এবারকার নির্বাচন কমিশন যে রাজনৈতিক দলগুলো যে মানে পরস্পরের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে এগুলো কিন্তু খুব একটা মানে আমলে নিচ্ছে বলে মনে হচ্ছে না, যেটা একটু আগে নীলুফা চৌধুরী মনি আপা বললেন। আমার যেটা মানে মনে হয়, আপনার অভিযোগগুলো করার পরে এটা খতিয়ে দেখে এটা তারা এই ব্যাপারে তাদের যে আইনানুগ যে ব্যবস্থা নির্বাচন কমিশনের জায়গা থেকে এটা ব্যবস্থা নেওয়া উচিত, এবং কি ব্যবস্থা নিল সেটা পরবর্তীতে আবার মানে এটা সংবাদ সম্মেলনের মাধ্যমে যেভাবে এটা জানানো উচিত যে আমরা ওনাদের এই অভিযোগের ভিত্তিতে আমরা তো ওনারা যেহেতু রেফারির ভূমিকা আছেন, সেখানে অভিযোগগুলোর মানে স্পেসিফিক অনুসন্ধান করে তদন্ত কমিটি করে ওগুলো মানে মানে চিহ্নিত করে সত্য না মিথ্যা এটা মানে এটা পরবর্তীতে ব্যবস্থা নেওয়া উচিত। তা না আম্পায়ার যেভাবে সিদ্ধান্ত, জি রাইট, এভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু কোনো সিদ্ধান্ত এগুলোর অভিযোগ শুনতেছে ওরা মানে, আর এর পরবর্তী কী অ্যাকশন নিচ্ছে এগুলো কিন্তু আর আমার দেশের মানুষ, আমরা এমনকি আমরা গণমাধ্যম কেউ জানতে পারতেছি না। তো এই জায়গাটা মনে হয় নির্বাচন কমিশন, এবারকার নির্বাচন কমিশন যদি অতীতের নির্বাচন কমিশনের মতো যদি মানে আপনার শুধু শুনবে, কোনো অ্যাকশানে যাবে না, কোনো ব্যবস্থা নেবে না, দেশবাসীকে জানাবে না বা অভিযোগকারীদেরকেও জানাবে না, এ ধরনের ভূমিকা পালন করলে পরবর্তীতে তারা তাদেরকেও আবার হয়তো বা কাঠগড়ায় মানে কোনো এই ধরনের ঘটনা ঘটলে কাঠগড়ায় দাঁড়ানোর কোনো অবস্থা হতে পারে। জি, মনিরা শারমিন, এবারে মানে
আপাতদৃষ্টিতে যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের শঙ্কা জনমনে ছিল, সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমেও এই বিষয়গুলো আসছিল। কিন্তু এখন পর্যন্ত প্রচারণা প্রায় শেষ, আর অল্প কয়েক ঘন্টা বাকি আছে। সেরকম বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিএনপি মোটা দাগে আসলে পরিবেশ কি দেখে 11 দলীয় জোট বা এনসিপি যদি আমি বলি? না মানে এইবারের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা নির্বাচনের সময় আর কি, আমি যদি বলি যে নির্বাচনের প্রচারণার হচ্ছে কালকে শেষ দিন, মানে কালকে শেষ হয়ে যাবে, তো এই শেষ সময় অন্য যে কোনো বারের থেকে আমি বলবো যে আমরা এক ধরনের স্থিতাবস্থা দেখছি, যে সেরকম কোনো খুব ভয়ঙ্কর রকমের হানাহানি খবর বা আমরা সংঘর্ষ বা কারো প্রচারণায় একেবারে মানে খুব অ্যাটাক করা এই ধরনের কোনো খবর, মানে খুব এমন কোনো খবর আমরা পাই নাই যেটাতে আসলে, যেটা নিয়ে আসলে আমরা সবাই সব রাজনৈতিক দলগুলোই আসলে তাদের আসলে সংযমের পরিচয় দিয়েছে বলবো আমি। এবং আমার মনে হয় যে এটি যেরকম একটা স্বস্তির ব্যাপার অন্য যে কোনো নির্বাচন, এবং সাধারণ ভোটারদের মধ্যেও কিন্তু এক ধরনের উৎকণ্ঠা বলেন অন্য যে কোনো বারে যেরকম হয়, বা এবারও কিন্তু প্রথম থেকে নির্বাচন হবে কিনা, নির্বাচন কেমন হবে, তো এখন পর্যন্ত সেই জায়গাতে আমি বলবো যে সকল রাজনৈতিক দল এবং অন্যান্যরা ভোটাররাও তারাও কিন্তু এক ধরনের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তবে আমার কনসার্নটা হচ্ছে অন্য জায়গায়। কনসার্ন হচ্ছে যে দেখেন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আজকেও একটি নির্দিষ্ট দলের কথা বারবার চলে আসে, সেটা হচ্ছে ব্যাপক পরিমাণ অস্ত্র মজুদের খবর আমরা পাচ্ছি, এবং যৌথ বাহিনীর এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় যে তারা এই রেগুলার বেসিসে এই যে অস্ত্র, যেখানে আসলে অস্ত্র মজুদ আছে তারা যেখানে খবর পাচ্ছে সেই উদ্ধারগুলো, তারা এই তৎপরতা তাদের অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার। কিন্তু দেখেন যে যখন আমরা দেখছি যে এই অস্ত্র মজুদের ঘটনা ঘটছে রেগুলার বেসিসে, এমন না যে সেটা 2-1 দিন ধরে হচ্ছে, আজকেও ব্যাপক পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে, এবং সেটা সম্ভবত বিএনপি কোনো অঙ্গ সংগঠন তাদের কোনো নেতার বাসা থেকে সম্ভবত। তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখন শঙ্কার মধ্যে আছি যে এই অস্ত্র মজুদ, মানে আমরা 5 আগস্ট পরবর্তী সময় রাজনীতিটা যেরকম দেখতে চাই সেই রকম যদি না হয়, নির্বাচনের দিন যদি যে কোনো রকম সহিংসতা হয়, সেটা কিন্তু আমাদের জন্য খুব খুব কঠিন ব্যাপার হবে। এবং আমার মনে হয় দেখেন রাজনীতি তো এই নির্বাচনের মাধ্যমে জনগণকে আমাদের একটা সুযোগ দিতে হবে তাদের এই